ঘরের পথটা ফুলের পরিশোভিত। ফুলের গন্ধে সুজানার নাক পুরোপুরি বন্ধ। তার ডাকের মতো চোখ জোড়াও বন্ধ। বউ বরের পেছন পেছন সবাই লাইন ধরে আসছে। বাচ্চাগুলো তাদের পিছু নিয়েছে। ঘরের পথটাতে পা দিতে আরিকা বলল, এখানে নামা। কেন? বাপরে বাপ, সারাক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি? সুজানা হেঁটে ঘরে যাবে এবার। ফাইন। সুজানাকে নামিয়ে দিল অভিক। সুজানা এতক্ষণ পর চোখ খুলল। এবার নাক দিয়ে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে। এত অস্বস্তিক জড়তা কেন, তাও এই মানুষের ছোঁয়ায়? ভাবতে তো প্রশান্তি লাগতো, যদি বুঝতে পারে কি ভাববে। পায়ের তলায় ফুলের পাপড়ি টের পেল সে। জুতো জোড়া সোফায় বসার সময় খুলে রেখেছিল সে। এত উঁচু জুতো পরার অভ্যাস নেই তার। সে মেঝেতে চোখ রাখতেই দেখলো ফুল দিয়ে সাজানো পথটা অভিকের ঘরের দিকে গিয়েছে। মানুষগুলোর পাগলামি দেখে তার হাসি পেল, সাথে অদ্ভুত এক আনন্দ হলো। মেঝে থেকে চোখ তুলতেই অভিকের চোখাচোখি হতে মৃদু হাসল। অভিক মাথা দুলিয়ে বলল, যাওয়া যাক। অনা আবির এসে সুজানার আঙ্গুল ধরল তাদের সাথে আসতে। সবাই একসাথে হাসলো। আরিকা এসে বলল, সুজান অভির ঘরে যাবে। আপনাদের ঘরে কি করবে? তারা সুজানার দিকে তাকালো। সুজানা মৃদু হাসল। সুজান বউ? হ্যাঁ, অভির বউ, আপনাদের ছোট মা। ছোট মা? হ্যাঁ, এবার সুজানকে ঘরে নিয়ে যান তো। অভি সুজানকে কোলে নাও। আবার? আবার কোলে নাও। না, এখন যেতে পারবো। আমি আর কোলে নিচ্ছি না। সবাই আবার একসাথে হেসে উঠল। ধীর পায়ে হাঁটতে হাঁটতে সুজানা ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা কত সুন্দর করে সাজানো। ঘরের ভেতরেও। আরিকা বলল, এটা আপনার ঘর, পুরোটা চেঞ্জ। ছোট মা দারুণ করে সাজিয়েছে, সুন্দর না? খুব। ভিতরে প্রবেশ করুন। সুজানা পা দিল ঘরে। আজ থেকে এই ঘরটা তার একান্তই নিজের। এই ঘরের দেয়ালে দেয়ালে ভালোবাসারা লেপ্টে থাকবে। বুকশেলফের বইগুলোর ভাঁজে ভাঁজে তার হাতের স্পর্শ লেগে থাকবে। ফুল টবের ফুলগুলোতে ঝাড়বাতি আর ঘরের পর্দাগুলো তার ছোঁয়া পাবে। ঠান্ডা ফ্লোরে পা পড়তে গায়ে শিহরণ জাগলো। পেছন ফিরে অভিকের দেখা পেতে চাইল সে। দেখে শান্ত হলো মনটা। অভিক চোখ নিভিয়ে ভরসা দিল। সে পেছনে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখছিল নিজের মানুষকে নিজের ঘরে। হায়, আজ থেকে এই ঘরেও মেয়েটার আধিপত্য বিস্তার করবে, ঠিক বোনের ঘরে যেমন। আরিকা তার দু কাঁধ ধরে পশ্চিম দিকে ফিরিয়ে বলল, দুপুর 2টো থেকে এই ঘর সাজানোর কাজ চলছিল। দেখুন তো কেমন হয়েছে। ভাগ্যিস এরকম ভালো যা পেয়েছেন, না হলে এসব আইডিয়া কে দিত? আমার সময় তো শুধু বেডটা সাজিয়ে এটা সবাই দামে উঠে গিয়েছিল। দেখুন। সুজানা চোখ না তুলেই বলল, ভালো হয়েছে। আরে আরে, বেডটা দেখুন। নরদিনীরা মিটিমিটি হাসা শুরু করলো। সুজানার কান গরম হলো লজ্জায়। সে পেছনে ফিরে অভিককে দেখার চেষ্টা করলো। এবার সে নেই। কোথায় গেল? জিরিয়া বলল, এই দেখো, বরকে খুঁজছে। আরে বরকে অনেক সময় পাবেন নতুন ভাবি। এবার তো দেখুন ঘরটা। সুজানা চোখ তুলল না। আরিকা হেসে উঠে বলল, মেয়েটার এত লজ্জা কই থেকে যে আসে। ঠিক আছে, আপনার ঘর আপনি দেখুন, আমরা আসছি কিছু পরে। মুরব্বীরা বোধ হয় দেখতে আসবে, তারপরে শাড়ি গয়না চেঞ্জ করিয়ে দেব। বাচ্চারা সুজানার সাথে থেকে গেল। বাকিরা হাসতে হাসতে চলে গেল। অনেকটা সময় পর সুজানা চোখ তুলল। গোলগাল খাটটা যেন মনে হলো কোনো ফুলের রাজ্য। অনাবিদ ঝোলানো দোলনায় উঠে পড়েছে বোড়ার সাহায্যে। সুজানা তাদের দেখে হাসল। দোলনার কাছে গিয়ে হালকা দোল দিতে দুজনে খিক খিক করে হেসে উঠল। সুজানা পুরো ঘরে গুটি গুটি পায়ে হাঁটল। হাতের স্পর্শ দিল ঘরের দেয়ালে, বুক শেলফে, ফুল ছড়ানো চাদরে আর ড্রেসিং টেবিলের আয়নায়। কান দুটোতে ব্যথা মনে হলো। কানের দুল খোলায় মনোযোগী হতে গিয়ে ঘরে ঢুকে ফোনে চার্জিং দেওয়া মানুষটাকে দেখতে পেল না সে। তবে অনুভবে যখন বুঝতে পারল তখন শটান হয়ে দাঁড়ালো।
আয়নায় হাসি মাখা মুখটা একবার দেখা গেল, তারপর হুট করে আবার উধাও হয়ে গেল। সুজানার হৃৎকম্পন তখন আকাশ ছোঁয়া। এমন কেন হচ্ছে? মুরব্বীরা বউ দেখতে এলো, যারা তাড়াতাড়ি ক্লাব থেকে চলে এসেছিল। নতুন বউকে অনেক জ্ঞান দিল। সুজানা মাঝখানে বসে বসে বিরক্ত হচ্ছিল। এত সব ডিটেলসে বলতে হয়? সে কি খুকি যে কিছু জানে না? মুরব্বীরা যাওয়ার পর সালমা বেগম এসে বললেন, ভারী শাড়িটা খুলে যাতে একটা নরম কাপড়ের শাড়ি পরিয়ে দেয়, আর ভারী গয়নাগুলো খুলে যেন চেন আর দুটো চিকন চুড়ি পরিয়ে দেয়। সবাই মিলে তাই করলো। নতুন বইয়ের সাথে তাদের সময়গুলো দারুণ কাটলো। জুতোর কারণে সুজানার পায়ে ফোসকা পড়ে গিয়েছে, সে কাউকে তা দেখায়নি। যন্ত্রণা হচ্ছে সেখানে। ওর চাচা বাবা খালুরা এসেছিল সবাই নিচে। ক্লাবে কিছু সমস্যা হয়েছিল, সেসব নিয়ে দুপক্ষের মধ্যে কিছু কথা কাটাকাটি লেগেছিল, যা মেয়েদের কানে আসেনি। অভিকার আহরা ভুল বুঝাবুঝির ইতি টেনে দিল সেখানে। নতুন আত্মীয়দের মাঝে এসব মানায় না। যেখানে তারা বাধা পড়েছে সবাই এক সুতোয়, তখন সবাইকে সবার পাশে লাগবে। ওই মুহূর্তগুলো ভুলে যাওয়াই শ্রেয়। তাছাড়া আনিকার বাবার বাড়ি থেকে বিয়েতে কেউ আসেনি বলে তা নিয়ে এক প্রকার মাতামাতি লেগে গিয়েছিল। অভিক সেসব শুনতে মোটেও রাজি নয়। তার বন্ধুরা আছে পাশাপাশি, পুরো বাড়িটা আত্মীয় স্বজনে ভরা। নতুন বউ এনে বাড়িতে এসব কথা তোলার কোনো মানে হয় না। সে কাউকে দমাতে না পেরে বন্ধুদের নিয়ে বাড়ির বাইরে গিয়েছিল কিছু সময়ের জন্য। সুজানার কানে এসব গেলে সে কষ্ট পাবে না, মনে করবে সে দায়ী সবকিছুর জন্য। সবকিছুতে তার সুজানার জন্য চিন্তা হয়। সুজানা সেন্সিটিভ বিষয়ে অল্পতেই কষ্ট পেয়ে যায়। সুজানা দেখায় না, কিন্তু সে খুব বোঝে সেটা। সে মেয়েটাকে ভালোবাসে তো। সুজানার বাবা খালুরা চলে গিয়েছে খাওয়া দাওয়ার পরে। সবাই বিয়ের রান্না নিয়ে এসেছিল। তারা যাওয়ার পর সুজানার মনটা একদম খারাপ হয়ে গেল। মায়ের কথা ভাইয়ের কথা বেশি করে মনে পড়তে লাগলো। মনে হচ্ছে কতদিন দেখে না তাদের। কিছু খাবে না বলে জেদ ধরায় সালমা বেগম ধমক দিয়ে বলেছেন, আসা মাত্রই এসব শুরু করে দিয়েছ? লোকে শুনলে কি বলবে? তোমার বাপের বাড়িতেও এগুলো কি বলবে? বলবে প্রথম দিনে কেউ ভাত দেয়নি। সুজানা চুপটি করেছিল তখন। আঞ্জুমা বেগম ভাত দিয়ে এসে খাইয়ে দিয়েছিল। তারপর শোয়ার আগে দাদু এসে কিছু নিয়ম কানুন বলে গেল। যদিও আজকালকার ছেলেমেয়েরা ওসব কানে তুলে না, কিন্তু উনি মনে করেন ওনার ছোট রাতবো ভালো মেয়ে, কথা শুনবে। সুজানা দাদুর কথা শুনে মিটি মিটি হাসলো। উনি বললেন, আর একটা কথা, উপহার না দিলে কিন্তু আমাকে বলবে। অন্য কিছু যা দেওয়ার দিক, উপহার কিন্তু বাধ্যতামূলক। আপনি আর কিছুক্ষণ বসুন, আমার ভালো লাগছে। বাবুরা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ওদের মা ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার আর বসা যাবে না, তোমার বর আসবে। সে তো মা বাপের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কেন রেগেছে কেন? তেমন কিছু না, ওসব তোমার না জানলেও চলবে। সব ঠিকঠাক আছে দাদু? সব ঠিক আছে, চিন্তা করো না। যেটা জেনে তোমার কোনো লাভ নেই সেটা জানার দরকার নেই। তোমার বর চলে আসবে, আজ ফিরতেই হবে। বেশি দেরি হলে ফোন দিও একটা, ঠিক আছে? সুজানা মাথা নাড়ল। দাদু চলে গেল। সে ফোন দেবে কি দেবে না ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো না দেওয়াটাই ঠিক হবে। উনি সহজে রাগ করেন না, নিশ্চয়ই কিছু হয়েছে যা সবাই লুকোচ্ছে তার কাছে থেকে। অভিক বাইরে থেকে এসে দেখলো মা আর জেম্মা সোফায় বসে রয়েছে। তারা পান সুপুরি আর মিষ্টির কার্টনগুলো ভাঁজ করে করে রাখছে। সকাল সকাল উঠে অত কাজ করার সময় নেই, এখন করে রাখলে কাজ কমলো। মর্জিরাও আছে সাথে। কি হচ্ছে এখানে? তুই গিয়েছিলি কোথায় অফি? কালকের রিসেপশনে কিছু কাজ ছিল, ওগুলো সেরে এলাম। যেভাবে বেরিয়ে গেলি মনে হলো রাগটাগ করে বেরিয়ে গিয়েছিস। আজকে পরের মেয়ে ঘরে এনেছিস আর আজকেই তোর রাগ দেখাতে হলো? অভিক চুপ থাকলো। আঞ্জুমা বেগম বললেন, ওসব আমাদের বড়দের কথা, সব কথাই কি রাগ করতে আছে? আমি রাগ করেছি? আমি বলেছি টপিকগুলো জাস্ট স্টপ রাখতে। সুজানা শুনতে পেলে কি মনে করবে নিজেকে? আজব, সূচনা কেন শুনবে? সূচনাকে কে বলতে যাচ্ছে? আমরা কি পাগল এসব সূচনাকে বলতে যাব? তোর ছেলে বইয়ের কথা চিন্তা করে রাগ দেখিয়েছে, বাপের মতো না। তুমি আর কথা পাও না?
এই যা ঘরে যা, বিয়ে হয়েছে বলে বড় হয়ে গিয়েছিস, আর কিছুক্ষণ হলে কান ধরে নিয়ে আসতাম আমি। অভিক মাথার চুল ছেড়ে মৃদু হাসলো। রাত বেড়েছে, তাই সবাই ঘুমিয়ে পড়েছে। কাজিনদের ইচ্ছে ছিল তারা অভিককে ঘরে ঢুকতে দেবে না টাকা ছাড়া, কিন্তু বাড়িতে হট্টগোল লাগায় সবাই আপাতত সে প্ল্যানটা স্কিপ করেছে। তবে কাল ঠিক উসুল করে নেবে। অভিক ঘরে ঢুকে দেখলো ঘরের লাইটগুলো বন্ধ, শুধু গোলাপি রঙা ডিমলাইট ছাড়া। সে হাসলো। এই ঘরের সাথে মেয়েটার পূর্ব পরিচিত, তাই ভূত ভয়নি তার। কিন্তু সে ভরকে গেল সুজানাকে কোথাও না দেখে। বিছানায় নেই, চেয়ার টেবিল খালি, পুরো ঘর খালি। গেল কোথায়? সে লাইট জ্বালিয়ে দিল, না কোথাও নেই। আবার লাইট বন্ধ করে দিয়ে বেরোতে যাবে, তখনই চোখ পড়ল দোলনায়। দোলনার নিচে দোল খাচ্ছে কয়েক গাছি চুল, যা বেছে স্পর্শ করেছে। সে দ্রুত পায়ে হেঁটে দোলনাটা তার দিকে ঘোরাতে সেখানে ঘুমন্ত দেখলো সুজানাকে। সে কপালে হাত দিয়ে ঠোঁট কামড়ে হাসলো। চিন্তামুক্ত হয়ে হাত মুখ ধুয়ে এলো সে। বাহির থেকে ফিরে এটা তার রোজকার অভ্যাস। তারপর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে দোলনার কাছে এসে দাঁড়ালো। মেয়েটা ভারী ঘুমে তলিয়ে গিয়েছে হয়তো। হাঁটু ভেঙে বসলো সে মেঝেতে। দু হাতের কোণই ঠেকালো দোলনার সুজানার মাথার দুপাশে। গালে হাত রেখে কয়েক মুহূর্ত কেটে গেল মুখটার দিকে তাকিয়ে। তার এত এত প্রশ্নের উত্তর না দিয়ে তাকে এতগুলো রাত নির্ঘুম রেখে আরামে ঘুমানো হচ্ছে। মুক্তার ছোঁয়ার অদ্ভুত মনোবাসনায় হাসি পেল তার। সুজানা তো লজ্জায় মরে যাবে। অনেকটা সময় পর সুজানার ফোনটা বেজে উঠল। অভিক খেয়াল করলো সুজানা অ্যালার্ম দিয়ে রেখেছে। সে অ্যালার্ম বন্ধ করে সুজানার দিকে চোখ রাখতেই দেখলো সুজানা ড্যাব ড্যাব করে চোখ উল্টে তাকিয়ে আছে। মাথার উপর এত নিকটে কার মুখ সেটা বুঝতে দেরি হয়নি। তবে কখন এসব হলো, কি করে হলো তা ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল হলো হৃদস্পন্দনের গতি বেড়ে যাচ্ছে। সে পায়ের আঙুল গুটিয়ে নিল। অভিক গাল থেকে হাত সরিয়ে হাতের মুঠোয় থাকা ফুলের পাপড়ি ছিটিয়ে দিল তার মুখে। চোখ খিচে বন্ধ করে নিল সে দ্রুত। পুনরায় খুলতেই দেখতে পেল অভিক গোলাপ ফুলের ডাঁটা কামড়ে ধরে আছে, ঠোঁটের চাপে দাঁতের নখ সরে। সুজানা কাঁপা কাঁপা হাত তুলে ফুলের ডাঁটাটা ধরল, নিয়ে বিড়বিড় করে বলল, কাটা আছে। থাকুক। নিঃশ্বাস তার মুখের উপর পড়ায় কথাগুলো আটকে আটকে বেরোলো সুজানার। কোথায় গিয়েছিলেন আপনি? বেশি দূরে না, আপনাকে রেখে কোথায় যাব? সুজানার চোখে লাজ নেমে এলো, গাল দুটো রক্তিম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে না দেখে। এখানে খুব আরাম। তাহলে দোল দিই? না, এইভাবে ভালো লাগছে। এভাবে? সুজানা মৃদু হাসলো, তার দমটা বুঝিয়ে বেরিয়ে যাবে। অভিক সত্তর পরে ভীষণ যত্নে ঠোঁট দুটো সুজানার কপালে ছোঁয়ালো। এমন যত্ন করা প্রথম স্পর্শে সারা শরীরে অদ্ভুত কম্পন ধরালো সুজানার। পুরো দেহ শীতল হয়ে গেল তার, শক্তি নেই ন্যূনতম। অভিক কপালটা ছেড়ে বলল, এভাবে ঘুমালে হবে? আজকে কত কথা বলার আছে। সুজানা কিছু বলল না। অভিক উঠে দাঁড়ালো, দোলনায় সুজানার পাশাপাশি গিয়ে বসলো, বলল, মা দোলনাটা বউকে ঘুমানোর জন্য দিয়েছিল, বুঝেছি এবার। সুজানা উঠে বসার শক্তিটুকু জোগাড় করতে পারল না। অভিক আধা শোয়া হয়ে হাসলো তার সাথে। সুজানা দুহাতে বুক ঢাকলো। অভিক হেসে উঠে বলল, এতে আপনাকে আরো বেশি দেখতে পাচ্ছি। সুজানা হাত চট করে নামিয়ে নিল, বলল, কিভাবে? অভিক হাসলো, বলল, আমি তো চোখ বন্ধ করলেই আপনাকে দেখি। সুজানা কোথায় পালাবে, কোথায় মুখ লুকাবে বুঝে পেল না। তার ছটফটানি দেখে অভিক বলল, আমি সরে যাই, আপনি উঠুন। না। অভিক হাসলো, তার পিঠের নিচে হাত গলিয়ে কোলে তুলে নিয়ে বলল, ফুলগুলোর আয়োজন বৃথা যাবে আপনি ওখানে গেলে। সুজানা আগের বারের মতো গুটিয়ে যায়নি তেমন, চোখের দিকে চেয়ে রইল। অভিক তাকে বেডে বসিয়ে বলল, আপনার জন্য স্পেশাল কিছু সারপ্রাইজ আছে, নিয়ে আসছি, বসুন। সুজানা নেমে গেল সাথে সাথে। শাড়িটা ভালো করে গুছিয়ে নিয়ে বলল, উপহার? হয়তো। সুজানা আগা পাশতলা না ভেবে তাকে গিয়ে জড়িয়ে ধরল, খুব নিবিড় ভাবে, শক্ত বাঁধনে।
অভিক বাকহারা হয়ে গেল। কিছু আগেই না ছটপট করছিল ছাড়া পাওয়ার আশায়। সে দুহাত বেঁধে দিয়ে মাথাটা চেপে ধরে থুতনি ঠেকালো মাথায়, বলল, উপহারগুলো খুব দূরে নয়। সুজানা আরো চেপে গিয়ে বিড়বিড় করে জবাব দিল, আপনি আমার পাওয়া শ্রেষ্ঠ উপহার। আমার আর কিচ্ছু চাই না। ঠিক আছে, কাল। সুজানা মাথা তুলল। অভিক তার মুখের একটা পাশ সুজানার মুখে লাগিয়ে বলল, আপনাকে দূর থেকে দেখায় শান্তি, আর কাছে থেকে দুবাহুর মধ্যখানে রেখে তৃপ্তি। ভালোবাসা মানে বুঝেন? কি? ভালোবাসা মানে আমি আর আপনি। অভিক মুখের পাশটা মুখের সাথে চেপে ধরল আরো নিবিড় ভাবে। কিয়ৎক্ষণ পর ভিজিয়ে দিল সুজানার সিক্ত রক্তিম মুখখানা। সুজানার অস্বস্তি জড়তাগুলো উবে গেল, আর মনে হলো ছেড়ে দিলেই বুঝি হারিয়ে যাবে। দুজনের দিকে তাকে নির্মল হাসলো। তারপর কপালে কপাল মিলিয়ে দেওয়ার পর অভিক বলল, অনেক গল্প বাকি। সুজানা হেসে মুখ লুকিয়ে নিল। তার কি কভু কখনো মাস্টার বয়সের মুখ থেকে গল্প শোনার ব্যাপারে আপত্তি ছিল, বিরক্তি ছিল? কভু নয়। এই ফুলের ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে ভালোবেসে গল্পে গল্পে কেটে গেল তাদের রাত। আজকে তাদের গল্পগুলোতেও শুধু ভালোবাসারা ছিল। বাইরে রোদ উঠেছে, বাড়ির সকলের ঘুম ভেঙেছে সে কাক ডাকা ভোরে। নামাজ কালাম শেষে সবাই কাজে লেগে পড়েছিল। আজকে সুজানার বাপের বাড়ির সবাই আসবে। বাড়িতে মেহমান নেহাত কম নয়। সকাল সকাল বাড়ি পরিষ্কারের লোকজনও চলে এসেছে। গত দুদিনে বাড়িটা ফুলের পাপড়ি আর ধুলোবালিতে যা অবস্থা হয়ে গিয়েছে। নতুন বউ ঘুম থেকে উঠেছে কিনা তা দেখার জন্য আরিকা বাচ্চা দুটোকে বলেছে ডেকে দিতে। তাদের বলতে দেরি। ওই ঘরের দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে তাদের দেরি নেই। দুজনে সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাধাক্কি করতে করতে ডাকলো তাদের। ডাকাডাকির চোটে অভিকের চোখ ছুটে গেল। চোখ ডলে হাত ঝেড়ে দু চোখ খুলতেই ব্যালকনির ওপাশের বৃষ্টি রোদের উপস্থিতি টের পেল সে। দুজনেই ফজরের আওয়াজ শেষ করে শুয়েছে। তার মধ্যে বেলা গড়িয়ে গেছে। সে ঘড়ি দেখল 8:15 বাজে। দরজা অনবরত ধাক্কাধাক্কি চলছে। অভিক উঠে বসবে, তখনই টের পেল তার বুকের কাছের শার্ট হাতের মুঠোয় নিয়ে সেখানটায় মুখ গুজে চুপচাপ ঘুমোচ্ছে সুজানা। সে ঘুমন্ত নারীটিকে দেখে হাসলো। এ নারী আগে তার ঘুমের রাজ্যে থাকতো, আর আজ বুকের সাথে লেগে ঘুমিয়ে আছে। সে মৃদু হেসে সুজানার হাত থেকে শার্ট ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। দেখলো এভাবে সম্ভব না। এমনি ধরতে চায় না, আর ধরলে ছাড়তে চায় না। ওদিকে বাচ্চাদের চেঁচামেচিত অবস্থা তখন তুঙ্গে। এখন দরজা না খুললে পুরো বাড়ির লোকজন জড়ো করতে আর বেশিক্ষণ লাগবে না। অনেকক্ষণ পর সুজানা নড়ে চড়ে উঠল। অভিক ডাকলো, সুজানা। সুজানা হু শব্দ করলো। অভিক হেসে বলল, আপনার স্টুডেন্টরা যা তা শুরু করে দিয়েছে, পাজি দুটোকে ঘরে আনি। অভিক তাকে ব্যঙ্গ করে বলল। হুম। ওদিকে আবিদ চেঁচিয়ে পড়ল, অভিস, সুজানকে ঘরে বাঁধি রাখছো কেন? তাড়াতাড়ি দরজা খুলো। কি আজব কথা! আমি সুজানাকে বেঁধে রেখেছি? আমার ইজ্জত সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে সুজানা। অভিক উপায়ত্ত না দেখে নিজে পাশ ফিরে সুজানার উপর ঝুঁকে নাকে নাক মিলিয়ে বলল, ম্যাডাম। সুজানা নড়ে চড়ে উঠে নাক ঘষা দিয়ে হাত পা টান দিয়ে বলল, তারপর চোখ খোলার সাথে সাথে অভিককে এত কাছে দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। অভিক শাড়ির আঁচল টেনে দিয়ে বিচকে হেসে বলল, আমি নির্দোষ। সুজানার ঘুম ঘুম চোখে মুখে লাজুক ভাব। সে খামচে ধরা অভিকের শার্টের দিকে তাকিয়ে ধীরে ধীরে ছেড়ে দিল। অভিক সেখানটায় তাকিয়ে বলল, ওভাবে না ধরলেও কোথাও ছেড়ে যাব না। সুজানা একটুখানি হেসে কথা ঘুরিয়ে নিচু স্বরে বলল, বাচ্চারা চেঁচামেচি করছে কেন? মনোযোগ দিয়ে শুনুন। সুজানা মনোযোগ দিতে শুনতে পেল দুজনের গলা। অভি, সুজানকে বাঁধে রাখছো কেন? দরজা খোলো। সুজানা খিক করে হেসে উঠল। অভিকও হাসল। পিঠের নিচে হাত গুলিয়ে সুজানার বাম গালের সাথে তার ডান পাশটা মিলিয়ে কানে কানে বলল, আজ আমার প্রশ্নগুলোর উত্তর চাই। তারপর মুখ তুলে সুজানার উত্তরে অপেক্ষায় রইল কপাল কোচকে।
2-3 ইঞ্চির দূরত্বে থাকা মায়াবী মুখটা তখনও কিছু ভাবনায় মত্ত। ভাবা শেষ হতে মিষ্টি হাসলো সুজানা, বলল, আজ দিব। সত্যি? 3টা। দুজনে একসাথে হাসলো। নরম গালে ছোট ছোট ধারালো দাড়িগুলো আরো একবার আঁচড় কাটলো, সাথে ঠোঁটের বলিষ্ঠ দংশনে সুজানা শাড়ির আঁচলে মুখ লুকালো। অভি উঠে গিয়ে দরজা খুললো। দরজা খুলতেই দেখলো অরা আবিদ কোমরে হাত রেখে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। অরা ঘরে ঢুকে সুজানার কাছে ছুটলো। আবিদ শুরুতেই অভিকের পায়ে কামড় দেওয়ার চেষ্টা করে বলল, সুজানকে বাঁধিয়ে রাখছো কেন? অভিক হো হো শব্দে হেসে উঠে দৌড় দিল। চাচা ভাইপোর ছোটাছুটি দেখে কে। অভিক সুজানার পাশে এসে বসে বলল, সুজানা দেখুন, আপনার ছাত্র আমাকে কামড় দিতে চাচ্ছে। আবিদ বিছানায় উঠে অভিকের গায়ে ঝাঁপিয়ে পড়বে। তার আগে সুজানা টেনে এনে কোলে বসালো, বলল, দুষ্টুমি হচ্ছে। সুজান, সুজান, চা খেতে আসো, দাদু ডাকে। নতুন বউয়ের জন্য চা নিয়ে আসুন, যান। সুজান যাবে। না, যাবে না। সুজান তো নতুন বউ, নতুন বউ ওখানে যায় না, যান। যাবে না কেন? সুজান আসো, অভি তুমিও আসো। নো ওয়ে, আমি যান, চলুন আমরা যাই। সুজানের জন্য চা নিয়ে আসি। আমি যাই, না গেলে খারাপ দেখাবে না? এখন না, জিনিদের পাঠাচ্ছি, ওরা রেডি করে দিই। সুজানা মাথা নাড়ালো। অভিক বেরিয়ে যাচ্ছিল দুজনকে নিয়ে। সুজানা ডেকে বলল, আমার ফোনটা দেখি বন্ধ হয়ে আছে। আপনার ফোনটা দেবেন, আম্মাকে ফোন দিব। বালিশের উপরেই আছে। সুজানা ওদিকে তাকালো, খুশি মনে বলল, আনলকড। হুম। সব দেখে নিব আজ। আমি যে জনেতে আসক্ত সে ছাড়া আর কিচ্ছু নেই ওখানে। সুজানা মিষ্টি হাসলো। অভিক নিচে এসে দেখলো রাস্তায় টেবিল সাজানো। তাকে দেখে সবাই চোখ তুলে তাকালো। প্রশ্ন ছুটে এলো, বউ উঠেছে? অভিক মাথা দুলালো, বলল, এদের পাঠিয়েছো? আহ, অবস্থা 12টা বাজিয়ে ছেড়েছে। কার মতো এত বাজি হয়েছে? কিন্তু তুমি বউ ছাড়া এলে কেন? ও কি নাস্তা পানি খাবে না? বউ খাবে বলে তো এত আয়োজন। জিনি নিয়ে এসো তো। আরে তুই গিয়ে নিয়ে আয়, বউ সাথে নিয়ে খেতে আসবি, এটা শিখিয়ে দিতে হয়? আজব ছেলে হয়েছিস তুই। তাহলে যেতেই হচ্ছে। সুজানা চুলে 3বার চিরুনি চালালো। তখনই ফোনটা তুললো ওপাশে কেউ একজন। সাথে সাথে মায়ের গলা ভেসে এলো, ভালো থাকিস আমার সোনা। ওদিকে সব কিছু ঠিক আছে? চা নাস্তা খেয়েছিস? আমি তোর ফোনের অপেক্ষায় ছিলাম। সুজানার গলা বুঝে এলো। বিড়বিড় ছুড়ে জানতে চাইলো, তুমি ভালো আছো আম্মা? আছি। মায়ের গলা কেমন যেন শোনালো। সুজানা জানে এই সামান্য দূরত্বটাও কত দূরত্ব তাদের মামের জন্য। তার এই অল্প সময়ের শূন্যতায় মায়ের কতখানি পড়ছে। সে বুঝে আসা গলায় জানতে চাইলো, কবে আসবে আম্মা? তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আসবো। জামাই কোথায়? উনি নিচে, সবাইকে নিয়ে এসো কেমন? আচ্ছা, কিছু খাসনি এখনো? খাবো এখন, মাত্রই উঠেছি। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা রাখি এখন, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা। ফোনটা কেটে গেল টুটটুট শব্দে। ফোনটা রেখে থম মেরে বসে রইল সে। অভিক দরজা ঠেলে ঘরে পা রাখতে সুজানাকে ওভাবে ড্রেসিং টেবিলের সামনে বসে থাকতে দেখে ভরকালো। ধীর পায়ে হেঁটে গিয়ে হেয়ার ড্রায়ারটা খুঁজে নিয়ে সুজানার চুলে দিতেই চুল সব উড়ে মুখের উপর জটলা পাকালো। সে দাঁড়িয়ে পড়ে অভিকের দিকে ফিরল। অভিক তাকে আয়নার দিকে ফিরিয়ে বলল, এখন দেখি আপনাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুজানা চুল শুকিয়ে আসতেই সে নিজের চুল শুকালো। সুজানা এলোমেলো চুলগুলো গুছাতে গুছাতে অভিকের কাণ্ড দেখে হাসলো। অভিক ড্রায়ারটা রেখে তার চুলগুলো নিয়ে খেলতে খেলতে বলল, এখন শুকিয়ে গেছে, পারফেক্ট। বেঁধে দেব? সুজানা মাথা দুলালো। অভিক খোপা বাঁধার চেষ্টা করলো, হতাশ হয়ে বলল, আমার দ্বারা হবে না মনে হচ্ছে। সুজানা আয়নায় তাকে দেখে হাসছে। তখন মুখ গোমরা করে বসেছিলেন, শাশুড়ি মায়ের সাথে কথা বলেছিলেন নিশ্চয়ই। সুজানার ঠোঁট থেকে হাসি সরল। সামনে ফিরে বলল, হ্যাঁ। তাই বলে মুখ গোমরা করতে হবে ম্যাডাম? আপনাকে গোমরা করলে একদম মানায় না, একদম আমার বউয়ের মতো লাগে না। আচ্ছা, কার বউয়ের মতো লাগে? অভিক প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করলো।
তারপর চোখ বড় বড় করে তাকাতে সুজানা হেসে উঠে তার বুকে মাথা ঠেকালো। অভিক মাথাটা টেনে নিয়ে হেসে উঠে বলল, ও নো, শুধু এবং শুধুই আমার বউয়ের মতো লাগে। সুজানা নিচে যেতে সবাই তার দিকে তাকালো। সে হালকা সেজেছে, সাজগোজ আর খাওয়া দাওয়া করতে আগ্রহ লাগে না তার। সালমা বেগম আর জুমা বেগম এসে ভালো মন্দ জিজ্ঞেস করলো। দাদু ফিসফিস করে জানতে চাইল। কি দিল? সুজানা লজ্জিত হেসে মাথা নামিয়ে নিল। এ মা, কিছুই দেয়নি? কত করে বললাম তাকে। দাঁড়াও, একা পাই তাকে। উনি দিতে চেয়েছিলেন, আমি বারণ করেছি। বারণ করেছো কেন? আর কত উপহার নিব আমি? বেশি পেলে আবার হারিয়ে ফেলার ভয় হয়। আরে ওসব বর বউকে ভালোবেসে আদর করে দেয় এই রাতে। আমার ভাইটা একদম বেকুব। যাই হোক, আমার মিষ্টি নাত বউ মুখটা দেখলেই শান্তি লাগে আমার। চলো খেতে বসি। আমি নিয়ে যাই আপনাকে। সবাই একে একে চেয়ারে বসলো। জিরিয়া বলল, নতুন ভাবি ভাইয়াকে বলবেন আমাদের টাকা নিয়ে দিয়ে দিতে। কালকে ভয়ের চোটে আমরা চুপ ছিলাম, ওই তো এসেছে, বলেন। সবাই অভিকের দিকে তাকালো। অভিক এসে চেয়ার টেনে বসলো। কিসের টাকা? এত টাকা নিয়ে নেশা করবে নাকি? মামি দেখেছো? এসব কেমন কথা অভি? টাকা চাইছে দিয়ে দিবি? ওরা 5-6 জন, সবাইকে হিসেব করে টাকা দিয়ে দিবি। তোর বিয়েতে অনেক কাজ করেছে ওরা। তুমি তো কিছু বলো। সুজানা কি বলবে বুঝে পেল না। অভিক আহরাফকে বলল, ভাই, সবার জন্য ওই বুড়ো মতিন সাহেবকে ধরে আনলে হয় না? এদের শক্তি আছে, আছাড় মারলেই টাকা ঝরবে। একদম। সিজারও সমর্থ জানালো। সবাই হো করে হেসে উঠল। জিরিয়া বলল, ছি ছি, ওই বুড়ো মতিনের কথা বলছো? হ্যাঁ, সমস্যা কি? প্রচুর টাকা আছে, একসাথে সবাইকে পেলে খুশি হয়ে যাবে। ও বউ পাচ্ছে আর তোমরা টাকার গাছ, ভালো না? সবাই আরেক দফা হেসে উঠল। ওরা সবাই রেগে বেগে ফোঁস করতে লাগলো। সুজানা অভিকের কথা শুনছিল মনোযোগ দিয়ে। ইস, প্রথম দিন কত বেকুব না ভেবেছিল সে এই লোকটাকে। অভিকও তাকাতে সুজানা লজ্জা পেল। অভিক ভ্রু নাচাতে সুজানা দুপাশে মাথা দোলালো। আজিম সাহেব বললেন, কি আজব ব্যাপার, সবাই মজা করছে আর নতুন বউ এখনো দাঁড়িয়ে আছে। এত আয়োজন তার জন্যই তো নাকি? আরিকা তাকে টেনে নিয়ে গিয়ে অভিকের পাশে বসিয়ে দিল। বলল, নতুন বউ ঠিক আছে, এই বাড়িতে তো নতুন না, এত লজ্জা পান কেন বুঝি না। তোরা কথা বলছিস আর ও একা দাঁড়িয়ে আছে চুপচাপ। ভাবা উচিত নতুন মানুষ আছে আমাদের সাথে, এখন পুরো মনোযোগ তার উপর হওয়া উচিত না? আনজুমা বেগম সুজানার প্লেটে নাস্তা তুলে দিতে দিতে বললেন, ও কিছু মনে করবে না, ও চেনে জানে বুঝে এই বাড়ির সবাইকে, তাই না বৌমা? সুজানা মাথা দোলালো। সে এই বাড়ির মেলবন্ধনগুলো দূরে দাঁড়িয়ে দেখতো তখন, এখন কাছে বসে দেখছে। এখন সেও তাদের একজন। এই মানুষগুলোর আপন হতে না পারলে অনেক বড় একটা অপূর্ণতা থেকে যেত তার জীবনে। আর পাশে বসা মানুষটাকে পেত না, কথাটা ভাবতেও এখন দম বন্ধ বন্ধ লাগে। সব শান্তি যেন তার কাছে। সে আশেপাশে থাকলে আনন্দগুলো ঘিরে ধরে রাখে তাকে। এত হাসি খুশির মাঝে মা ভাইকে মনে পড়ল তার। বুকের ভেতর চিটচিট করে উঠল। মাকে এখন সব কাজ নিজের হাতে করে খেতে হবে। এক কাপ চা করে খাওয়ানোর জন্য মেয়েকে পাবে না। তার খাবার উঠল না মুখে। যাও তুলল চোখের টলমল জলগুলো, নিজের অজান্তে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। ওপাশ থেকে দ্রুত পায়ে ছুটে আসলেন আঞ্জুমা বেগম। কন্যা স্নেহে সুজানার মাথা বুকে জড়িয়ে ধরে বললেন, আহামে, খাওয়ার সময় এরকম করে কেউ? সুজানার ফোপারি দেখে সালমা বেগমও উৎসুক হয়ে তাকালেন। বাকি সবাইও নীরব হয়ে গেল। আঞ্জুমা বেগম সুজানার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মা ভাইয়ের জন্য হয়তো মন কেমন করছে। অভি তো শাশুড়িকে ফোন দে দ্রুত, বল তার মেয়ে এখানে খেতে বসতে কান্নাকাটি করছে। অলরেডি বলে দিয়েছি। সুজানার চোখের পানিতে নবগুঠিরে বন্যা নেমেছে। সবাই তার কথায় হেসে উঠল। আঞ্জুমা বেগম কান টেনে দিয়ে বললেন, ওর বউ কাছে আরো মজা নিচ্ছে, পাজি ছেলে। কাতার সুযোগ দেয়া যাবে না জেম্মা, নইলে তো বন্যার পানিতে ভাসতে হবে। সবাই তার কথায় হাসছে। আর সুজানা অনুভব করলো তার ডান পাটা নিজের দু পায়ের দখলে নিয়ে দোল খাচ্ছে অভিক।
পুরো শরীরে শিরশির করে কেঁপে উঠল তার। সুজারা অদ্ভুত চোখে তাকালো। অভিক চুপচাপ খেতে খেতে বীজকে হাসলো। সুজারার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নেওয়াটা তার জন্য 2 সেকেন্ডের ব্যাপার। সে মেয়েটাকে গত 1 বছর ধরে আগাগোড়া চিনে নিয়েছে। এতটা চিনেছে যতটা চিনলে মেয়েটা দুঃখ পেলে তার মন কেমন করে। এই মন কেমন করাটাকে প্রথম দিকে সে স্নেহ বলে আখ্যা দিয়েছিল। তারপর বুঝেছিল এটা শুধু ছাত্রীর প্রতি স্নেহ নয়, বরং এটা খুব ভয়ঙ্কর মায়া, যে মায়া আটকে গিয়েছিল সে। তারপর আর কভু মনে হয়নি এই মায়ার জাল থেকে তার নিস্তার পাওয়া উচিত। সে আটকে থেকেছে এবং আটকেছে সুজানাকেও। 12টার দিকে সুজানাদের বাড়ির সবাই এলো। ওর চাচিরা, চাচাতো ভাই বোন, ফুপু আর ফুপাতো ভাই বোন, খালাতো ভাই বোন, দাদুও এলো। যদিও উনি তেমন হাঁটাচলা করতে পারেন না। সরিষাবাড়ি থেকে রবকুঠির বেশি দূরে নয়, তাই ওনাকেও নিয়ে এসেছেন সাজিয়া বেগম। সুজানা তখন ওর ঘরে ছিল। পার্লারের মেয়েগুলো তখন তার চুল বাঁধছিল। মা এসেছে শুনে তার ছটফটানি বেড়ে গিয়েছিল। পরে আরিকা সাজিয়া বেগমকে ওর ঘরে নিয়ে এসেছে। মা মেয়ের এক আবেগঘন মুহূর্ত কাটলো সেখানে। মেয়ের ঘর, নতুন সংসার দেখে মন ভরে গেল মায়ের। যাক, এবার মনেও যেন শান্তি। অন্তত তিনি শান্তিতে থাকবেন এই ভেবে যে এই বাড়িতে কোনোদিন ভাতের অভাব হলেও শান্তির অভাব হবে না। ওনার মেয়েকে ভালোবেসে আগলে রাখার মানুষের অভাব হবে না। সাজিয়া বেগমের ডাক পড়ায় উনি ওই ঘর থেকে বেরিয়ে এলেন। পথে অভিকের সাথে দেখা মিলল। অভিক ওনার সাথে দেখা করার জন্য ছুটে আসছিল। দেখা হয়ে যাওয়ায় সালাম করে বলল, মেয়েকে দেখার পর মন নিশ্চয়ই ভালো। আমার জামাই রাজাটা ভালো আছে তো? বন্যার পানি সেঁচে সেঁচে বেঁচে আছি। আহারে, আমি জানলে কলার ভেলা নিয়ে নৌকা বানিয়ে আনতাম। কত কষ্ট মাস্টার মশাইয়ের। মেয়ের কুড়ে ঘরটা দেখা হয়েছে? দেখে নিয়েছি। সোনা ছেলের হাতে মেয়ে দিয়েছি না, তার কোরে ঘরটাও সোনার ঘর, সোনায় বাঁধা। শাশুড়ি মায়ের সাথে আমার অদ্ভুত একটা কানেকশন আছে। এত ভাবের মিল হয় কি করে? একদম। ওই যে বললাম, আমার বাবা করিমুল্লাহ সর্দার। আমি যেন আমার বাবাকেই দেখছি, যাকে আমি 2 চোখ বন্ধ করে ভরসা করতে পারি, আস্থা রাখতে পারি। আমি জানি আমার পর সুজানা একদম সঠিক একজন অভিভাবক পেয়েছে, যে তাকে আগলে রাখবে। এমন নিখাত মনের মাতৃসম মানুষটার বিশ্বস্ত আর ভরসাস্থল হতে পেরে অভিকের গর্ব হলো, আনন্দ হলো। সাজিয়া বেগম মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন, আমার জামাই রাজা 1000 বছর আয়ু হোক, নাতির ঘরে পুতি আর পুতির ঘরের নাতি দেখার সৌভাগ্য হোক। অভিক সশব্দে হেসে উঠল। সাজিয়া বেগমও হাসলেন।